হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ফ্রেন্ডস, আজ আমরা ভারতীয় সংবিধান ও রাজনীতির একটা গুরুত্বপূর্ণ ভাগ পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আর শুধুমাত্র পঞ্চায়েতি রাজ ব্যবস্থাই না, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাথে সাথে গ্রামীণ উন্নয়ন, স্বশাসন, তারপর জনকল্যাণমূলক যে সমস্ত স্কিম বা যোজনা সরকার দ্বারা টাইম টু টাইম আনা হয় সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায়ের জন্য, তো তার উপরে আমরা টোটাল 300+ মতো এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সলভ করব। ঠিক আছে? তো আমরা প্রত্যেক দিন প্রতিটা পার্টে 25টা কিংবা 30টা করে এই এমসিকিউ গুলো সলভ করব। ঠিক আছে? আর আমি মনে করি তোমরা যে পরীক্ষাটা দিতে যাবে, তো এখান থেকে তোমরা আরামসে 3 থেকে 4 নম্বরের কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। ওকে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয়? তো বলো যারা পারবে। 4টে অপশন দেওয়া আছে, 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। যারা পারবে আনসার করো, তারপর আমি বলছি। ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয়? অপশন এ রাজস্থান, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি গুজরাট, না অপশন ডি মহারাষ্ট্র। দেখো, 2 অক্টোবর 1959 সালে রাজস্থানের নাগর জেলায়, কি বললাম, 2 অক্টোবর 1959 সালে রাজস্থানের নাগর জেলায় প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়। আর তারপর কোথায় হয়? তারপর অন্ধ্রপ্রদেশে হয়। তো সঠিক উত্তর কি হবে? অপশন এ রাজস্থান। তো যেটা বললাম 2 লাইনে লিখে নাও। 2 অক্টোবর 1959 সালে রাজস্থানের নাগৌর জেলায়, এই জেলা থেকেও কোয়েশ্চেন করবে, নাগৌর জেলায় প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়। রাজ ব্যবস্থা চালু হয়। আর এর পরে কোথায় হয়? তো এর পরে হয় অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে। এবার বলো, পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কখন চালু হয়? তো দেখো, 1973 সালে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট পাস হয়। কি বললাম? 1973 সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন পাস হয়। আর এর মাধ্যমেই পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়। আর জুন মাস 1978 সালে, 1978-এর জুনে প্রথম ত্রিস্তরীয় যে নির্বাচন, ত্রিস্তর মানে কি? ত্রিস্তর মানে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। তো এর যে নির্বাচন সেটা অনুষ্ঠিত হয়। তো লিখে নাও, 1973 সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন পাশ হয় এবং জুন 1978 সালে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হয়। আর ত্রিস্তর মানে কি বললাম? লিখে নাও, গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। তো 1973 সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন পাস হয় এবং জুন 1978 সালে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। আর মানে জুন 1978 থেকে এটা কার্যকর হয়। কার্যকর হয়। মাথায় থাকবে? এই এক্সট্রা ইনফরমেশন গুলো লিখে নেবে। আর আশা করছি তোমরা ক্লাসে খাতা পেন নিয়ে বসেছো আর এগুলো লিখছো। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গঠনের সুপারিশ প্রথম কোন কমিটি করে? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গঠনের সুপারিশ প্রথম কোন কমিটি করে? অপশন এ অশোক মেহতা কমিটি, অপশন বি বলবন্ত রায় মেহতা কমিটি, অপশন সি GV K Rao কমিটি, না অপশন ডি LM সিংভি কমিটি। কি হবে?
দেখো, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গঠনের যে প্রথম সুপারিশ সেটা 1975 সালে বলবন্ত রায় মেহতা কমিটি করেছিলেন। আর তিনি ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সুপারিশ করেছিলেন। ঠিক আছে। আর ত্রিস্তরীয় কি? তো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। তো কি হবে? অপশন বি, বলবন্ত রায় মেহতা কমিটি। আর এটা 1957 সালে এই সুপারিশটা করেছিল। আর সুপারিশটা কি ছিল? ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার। ত্রিস্তরীয়। ঠিক আছে। আর ত্রিস্তরীয় কি? তো গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। পরিষদ মাথায় রাখবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ৭৩তম সংবিধান সংশোধনী কত সালে কার্যকর হয়? ভালো করে দেখবে, কার্যকর বলেছে। তো আইন পাশ হওয়া এক জিনিস, কার্যকর হওয়া অন্য জিনিস। হতে পারে একটা ডেটে পাশ হলো, একটা ডেটে কার্যকর হলো, মানে গ্রাউন্ডে লাগু হলো। ঠিক আছে। তো ওটাই জিজ্ঞেস করেছে, কার্যকর। তো দেখে শুনে করবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। আর এই ৭৩তম সংবিধান সংশোধনী এর মাধ্যমে কি হয়েছিল? এর মাধ্যমে ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার শুরু হয়েছিল। ঠিক আছে। তো তাই জানতে চাইছে যে ৭৩তম সংবিধান সংশোধনী কত সালে কার্যকর হয়? অপশন এ 1992, অপশন বি 1993, অপশন সি 1994, অপশন ডি 1991। তো 94 আর 91 কেন হতে যাবে? কি হবে? দেখো, 1992 সালে পাস হয়েছিল, এটা পাস হয়। ঠিক আছে। আর কি জানতে চেয়েছে? কার্যকর কবে হয়? তো 24 এপ্রিল 1993 সালে কি হয়? কার্যকর হয়। কার্যকর হয়। আর এই দিনটাকে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসাবে পালন করা হয়। কি বললাম? জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসাবে পালন করা হয়। তো অপশন বি হবে সঠিক উত্তর। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে পঞ্চায়েতি রাজ সংক্রান্ত ধারাগুলি সংবিধানের কোন অংশে বা ভাগে যুক্ত করা হয়েছে? ভাগে যুক্ত করা হয়েছে। বলো কি হবে সঠিক উত্তর। 10 সেকেন্ড সময় দিচ্ছে, চেষ্টা করো। অপশন এ ভাগ 8, অপশন বি ভাগ 9, অপশন সি ভাগ 9A, না অপশন ডি ভাগ 10। কি হবে? দেখো, ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে ভাগ 9কে যুক্ত করা হয়। আর এটা পঞ্চায়েতি রাজ সংক্রান্ত। ঠিক আছে। আর ভাগ 9A এটা কি? এটা পৌরসভা বা মিউনিসিপ্যালিটি সংক্রান্ত। পৌরসভা। আর ভাগ 9টা পঞ্চায়েত। পঞ্চায়েত। তো এটা গ্রামে আর এটা কি? শহরের। মাথায় থাকবে। তো ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে ভাগ 9কে যুক্ত করা হয়, যা পঞ্চায়েত সংক্রান্ত। তো অপশন বি হবে সঠিক উত্তর। আর এর ধারাগুলো কি? তো ধারা হচ্ছে 243 থেকে 243 ও। কি বললাম? ধারা 243 থেকে 243 ও। তো এই ধারার মধ্যে এদের বর্ণনা পাওয়া যায়। ঠিক আছে, পঞ্চায়েতের। মাথায় থাকবে। ক্লিয়ার হলো? তো ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের ভাগ 9 যুক্ত করা হয়, যা পঞ্চায়েত সংক্রান্ত। আর 9A মানে ভাগ 9A এটা পৌরসভা সংক্রান্ত। আর ধারাগুলো, আর্টিকেল গুলো কোথায় আছে? তো অনুচ্ছেদ 243 থেকে অনুচ্ছেদ 243 ও পর্যন্ত। মাথায় রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। কেমন? আগে বাড়ছি। নেক্সট হচ্ছে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয়গুলি দেখাশুনো কে করে? বলো। 10 সেকেন্ড সময় দিলাম, চেষ্টা করো।
পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয়গুলি দেখাশোনা কে করে? অপশন এ জাতীয় নির্বাচন কমিশন, অপশন বি রাজ্য নির্বাচন কমিশন, অপশন সি জেলা শাসক, অপশন ডি রাজ্যপাল। তো কমন সেন্স, নির্বাচন সংক্রান্ত বিষয় জেলা শাসক আর রাজ্যপাল কেন দেখাশোনা করতে যাবে? তো আগেই অপশন সি আর অপশন ডি কাটা পড়ে যাবে, পড়ে থাকলো এ আর বি। তো পঞ্চায়েত বলেছে, পঞ্চায়েত রাজ্যের, তো জাতীয় নির্বাচন কমিশনই বা কেন করতে যাবে? তো অপশন এটাও কাটা যাবে, পড়ে থাকলো কি অপশন বি। তো অপশন বি হবে সঠিক উত্তর, রাজ্য নির্বাচন কমিশন। তো ধারা 243 অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েতের নির্বাচন পরিচালনা ও তদারকি করে। কি বললাম? ধারা 243 অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশন কি করে? পঞ্চায়েত নির্বাচনের পরিচালনা। তোমরা বাক্যটাকে পুরো করে নিও কেমন, না হলে আমি শুধু লিখতেই থেকে যাব। অনেক কিছু বলছি, সব লেখা সম্ভব না, ওই জন্য বললাম যে পেন পেপার নিয়ে বসবে, লিখবে। তো রাজ্য নির্বাচনের পরিচালনা করে আর কি করে? তদারকি করে। মাথায় থাকবে। তো অপশন বি হবে সঠিক উত্তর। এবার আমাকে বলো, রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগ কে করে? খুব ইম্পর্টেন্ট। কি বললাম? রাজ্য নির্বাচন কমিশনার। কমিশনারের নিয়োগ কে করে? কে করে? তো মাথায় রাখবে, রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগ করে রাজ্যপাল। রাজ্যপাল, ঠিক আছে। আর জাতীয় নির্বাচন কমিশনের কমিশনারের নিয়োগ কে করে? তো রাষ্ট্রপতি করে। কে করে? রাষ্ট্রপতি করে। আর রাজ্য নির্বাচন কমিশনের কমিশনারের নিয়োগ কে করে? তো রাজ্যপাল করে। ক্লিয়ার হয়েছে? মিক্স হবে না তো এরপর থেকে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে, একটি পঞ্চায়েতের মেয়াদ কত বছর? বলো কি হবে? আর এটা আশা করছি পারবে। কি হবে? অপশন এ 3 বছর, অপশন বি 4 বছর, অপশন সি 5 বছর, না অপশন ডি 6 বছর। দেখো, ধারা 243 অনুযায়ী প্রতিটা পঞ্চায়েতের মেয়াদ হচ্ছে 5 বছর। তো অপশন সি হবে সঠিক উত্তর। কি বললাম? ধারা 243 অনুযায়ী প্রত্যেকটা পঞ্চায়েতের যে মেয়াদ সেটা 5 বছরের হবে। আর ধারা 243 কি বলছে? যে মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন সম্পন্ন করতে হবে। ঠিক আছে। তো আমরা জানি যে 243 থেকে 243 ও পর্যন্ত আমাদের সংবিধানে পঞ্চায়েত রাজ ব্যবস্থার উল্লেখ আছে। তো এর মধ্যেই ধারা 243 তে পঞ্চায়েতের যে সময়কাল তার বর্ণনা করা হয়েছে, যে প্রত্যেকটা পঞ্চায়েতের যে মেয়াদ সেটা প্রথম সভা থেকে 5 বছর হবে। কি বললাম? প্রথম সভা থেকে। নির্বাচন হওয়ার পর যে প্রথম সভাটা হয়, সে প্রথম সভা থেকে 5 বছর, এটা হয়ে যাবে সময়কাল। ঠিক আছে। আর মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন করতে হবে, ভোট করতে হবে। মাথায় থাকবে। চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে, পঞ্চায়েত সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত হতে হবে? তো এজ থেকে অনেক রকমের কোয়েশ্চেন ফ্রেম করে দেয়। আগে বলো এর আনসার কি হবে, 10 সেকেন্ড সময় দিলাম। কি হবে? পঞ্চায়েত সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত হতে হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 21 বছর। ন্যূনতম আয়ু 21 বছর হতে হবে। আর 18 বছরটা কি? এটা ভোট দানের ন্যূনতম আয়ু। ভোট দান, ভোট দান করার। মাথায় থাকবে। এবার দেখো, এমএলএ হওয়ার জন্য, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধানসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স 25 বছর হতে হবে। 25 বছর। আর এটার যে বর্ণনা সংবিধানের ধারা 173 করা আছে, আর্টিকেল 173-তে। ঠিক আছে। এটা কি? ধারা, আর্টিকেল। মাথায় থাকবে। আর এমপি হওয়ার জন্য কত বছর বয়স হতে হবে? তো এমপি, তোমার লোকসভা, দুটো সদন আছে, লোকসভা রাজ্যসভা। লোকসভার সদস্য হওয়ার জন্য বয়স হতে হবে 25 বছর। আর রাজ্যসভার জন্য বয়স হতে হবে 30 বছর। 5 বছর বেশি লাগবে।
আর এই লোকসভার সদস্যতার বর্ণনা রয়েছে আর্টিকেল 84 সাবক্লজ বি তে, আর রাজ্যসভার আর্টিকেল 84 এ। মাথায় থাকবে। এবার দেখো রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি হওয়ার জন্য বয়স হতে হবে 35 বছর, ঠিক আছে। আর রাষ্ট্রপতি হওয়ার বর্ণনা আর্টিকেল 58 এ করা হয়েছে, সংবিধানের ধারা লিখছে এখানে এখানে বয়সগুলো। তারপর উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতির জন্য বয়স হতে হবে 35 বছর। আর উপরাষ্ট্রপতি হওয়ার জন্য যে বয়সের বর্ণনা সেটা কোথায় আছে? সংবিধানের ধারা 66 রয়েছে। আর রাজ্যপাল। রাজ্যপাল হওয়ার জন্য 35 বছরের বয়স লাগবে ন্যূনতম। আর এর ধারা কি আছে? তো 157, আর্টিকেল 157। তো দেখো, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি আর রাজ্যপাল, এদের বয়স লাগছে 35 করে, তিনটেই 35, তাই তো। রাজ্যসভা সদস্য হওয়ার জন্য বয়স লাগছে 30 বছর। আর এদিকে বিধানসভা আর লোকসভার বয়স লাগছে 25 বছর। পঞ্চায়েতের সদস্য হওয়ার বয়স লাগছে 21 বছর। আর ভোট দান করার বয়স লাগছে ন্যূনতম 18 বছর। তো কনফিউজ হবে না, একদম চোখের সামনে ঝরঝর করে সবকিছু রেখে দিলাম, ঠিক আছে। তো 1%ও কনফিউজ হবে না। আর এখান থেকে কোয়েশ্চেন আসে, স্টার মেরে দাও। বিশেষ করে বয়স, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, এমপি, লোকসভার আর রাজ্যসভার, বিধানসভার, তো সব বয়সগুলো জিজ্ঞেস করে। আর কোন ধারার সাথে সম্বন্ধিত সেটাও জিজ্ঞেস করে, ওই জন্য পাশে ধারাগুলো লিখিয়ে দিলাম। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে গ্রাম সভা গঠিত হয় কাদের নিয়ে? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। গ্রাম সভা গঠিত হয় কাদের নিয়ে? অপশন এ পঞ্চায়েত সদস্যদের নিয়ে, অপশন বি গ্রামের সব নথিভুক্ত ভোটারদের নিয়ে, অপশন সি গ্রামের প্রবীণ নাগরিকদের নিয়ে, না অপশন ডি নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে। তো কি হবে? দেখো, গ্রাম সভা হচ্ছে গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটার তালিকায় নথিভুক্ত সকল ব্যক্তির একটা সমষ্টি, ঠিক আছে। আর এটা কি? এটা পঞ্চায়েতি রাজের ভিত্তি স্তর। তো কি হবে? অপশন বি গ্রামের সব নথিভুক্ত ভোটারদের নিয়ে। গ্রামের সব নথিভুক্ত ভোটারদের নিয়ে গ্রাম সভা গঠিত হয়। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে মনরেগা আইন কত সালে পাশ হয়? তো মনরেগাটা কি? তো মনরেগার ফুল ফর্ম হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন, ঠিক আছে। তো এই মনরেগা আইনটা কত সালে পাশ হয়? অপশন এ 2004, অপশন বি 2005, অপশন সি 2006, না অপশন ডি 2008। বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। তো শুরুতে যেটা বলেছিলাম যে শুধুমাত্র পঞ্চায়েতি রাজ না, পঞ্চায়েতি রাজের সাথে সাথে আমরা গ্রামীণ বিকাশ, গ্রামোন্নয়ন আর সামাজিক যে কল্যাণমূলক কাজ, জনকল্যাণমূলক যে কাজ, সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায় স্থাপনের জন্য সরকার যে বিভিন্ন নিয়ম বিনিয়ম যোজনা স্কিমগুলো লাগু করে, সেগুলোকেও দেখব। মনরেগাটা কি? মনরেগাটাও সেরকম একটা যোজনা, তাই তো। গ্রামীণ কর্মসংস্থানকে নিশ্চয়তা প্রদান করার জন্য একটা যোজনা কেন্দ্র সরকারের। তো মনরেগা আইন কত সালে পাশ হয়? দেখো, মনরেগা আইনটা 2005 সালে পাশ হয়। আর যদি বলতো কত সালে কার্যকর হয়, তখন কি হতো? 2 ফেব্রুয়ারি 2006। 2 ফেব্রুয়ারি 2006 সালে এটা কার্যকর হয়েছিল। ওই যে 100 দিনের কাজ হয় না, এটার মাধ্যমেই হয়, এটার জন্যই। ওকে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে মনরেগাতে এক পরিবারকে বছরে কতদিন কাজের নিশ্চয়তা দেওয়া হয়? তো এক্ষুনি তো বলে দিলাম যে 100 দিনের। তো কি হবে? অপশন বি 100 দিনের, ঠিক আছে। মনরেগার অধীনে প্রতিটি গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের বছরে ন্যূনতম 100 দিনের মজুরি ভিত্তিক কাজের আইনি নিশ্চয়তা দেওয়া হয়। মাথায় থাকবে। তো মনরেগা, মহাত্মা গান্ধী
ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এমপ্লয়মেন্টের গ্যারান্টি দিচ্ছে, 100 দিনের কাজের নিশ্চয়তা দিচ্ছে। 100 দিনের কাজটা এই মনরেগার অধীনেই হয়, মাথায় থাকবে। আগে বাড়ছে। নেক্সট হচ্ছে সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা, SGRY কত সালে চালু হয়? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি। SGRY সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা, তো এটা 2001 সালে চালু হয়েছিল। আর এর লক্ষ্য কি ছিল? তো গ্রামীণ এলাকায় মজুরি, কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা। আর এটাই পরে মনরেগাতে কি হয়, মিশে যায়। ঠিক আছে, এই যোজনাটা পরে মনরেগাতে মিশে যায়। তো মনরেগা 2005-এ আর এটা 2001-এ, মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কত সালে শুরু হয়? PMGSY, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কত সালে শুরু হয় বলো? 10 সেকেন্ড সময় দিচ্ছি। 1999, 2000, 2001 না 2003-এ? আর এর লক্ষ্য কি ছিল? হ্যাঁ, তো এর লক্ষ্য ছিল সংযোগবিহীন গ্রামীণ যে জনবসতিগুলি রয়েছে তাদেরকে সর্বঋতু, অল ওয়েদার পাকা রাস্তা দিয়ে যুক্ত করা। কি বললাম? সংযোগবিহীন। সংযোগবিহীন গ্রামীণ জনবসতি গুলিকে সর্বঋতু পাকা রাস্তা দিয়ে যুক্ত করা। অল ওয়েদার যে পাকা রাস্তা হয়, মানে বর্ষাকালেও চলবে, শীতেও চলবে, গ্রীষ্মতেও চলবে। ঠিক আছে, এমন না যে বর্ষা এলো জলে বয়ে চলে গেল, মোরাম দিয়ে না, পাকা রাস্তা। ঠিক আছে, তো এটা কত সালে শুরু হয়েছিল? তো 25শে ডিসেম্বর 2000 সালে শুরু হয়েছিল। অপশন বি হবে সঠিক উত্তর, 25শে ডিসেম্বর 2000 সালে, মাথায় থাকবে। আগে বাড়ছি। নেক্সট হচ্ছে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, SGSY, স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা কোন প্রকল্পে রূপান্তরিত হয়? আর এটাই হচ্ছে আমাদের ভারতের নোংরা একটা রাজনীতি। এখানে কি হয়, ধরে নাও আজ কোন একটা দল ক্ষমতায় আছে A, 5 বছর পর বি নামের কোন একটা দল ক্ষমতায় চলে এলো। তো এ যে প্রকল্পগুলো নিয়ে আসবে না, বি তার নামগুলোকে চেঞ্জ করে দেবে। ঠিক আছে, বি তার নামগুলোকে চেঞ্জ করে দেবে। বিভিন্ন যোজনা, স্কিম, প্রকল্প এগুলিকে জনকল্যাণের জন্য আনা হয়, লোক কল্যাণের জন্য, সামাজিক ন্যায়কে সুনিশ্চিত করার জন্য আনা হয়। আর রাজনেতারা কি করে, এটাকে নিয়ে তাদের নোংরা রাজনীতি করে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বারবার নামগুলোকে চেঞ্জ করবে। ঠিক আছে, ওটাই বললাম যে বারবার নাম চেঞ্জ করার কি মতলব হয়? কোনো একটা দল কোনো একটা প্রকল্প আনছে, সেটা তো জনকল্যাণের জন্য, এর সাথে দলের তো কোনো লেনদেন নেই। দল তো নিজের বাড়ি থেকে দিচ্ছে না প্রকল্পটা, কোনো দল কি দিচ্ছে? এই কিছুদিন আগে দেখবে একজন মহিলা, আমি নাম নিচ্ছি না, কি বলছে যে তোমাদেরকে টাকা দিচ্ছে 1500 করে। হ্যাঁ? এর খাচ্ছ, মানে বর্তমান সরকারের খাচ্ছ, বর্তমান সরকারের পড়ছো, আর ভোট কাউকে দেবে? ভোট অন্য কাউকে দেবে? তো একটা কথা বলো, কোনো একটা দল যদি টাকা দেয় কোনো প্রকল্পের নামে, তো কি সে নিজের বাড়ি থেকে দিচ্ছে? এই টাকাটা কার? এটা তো জনতারই টাকা। আমরা যে ট্যাক্স দিই, সে ট্যাক্সের টাকা, সবাই ট্যাক্স দেয়। যে বিড়ি খায় সেও ইনডাইরেক্টলি ট্যাক্স দেয়, আর ডাইরেক্ট ট্যাক্স তো দিই। তো ট্যাক্সের টাকায় বিভিন্ন যোজনা চলে, স্কিম চলে, সড়ক নির্মাণ হয়, ডিফেন্স ডিল হয়, সবকিছু ট্যাক্সের টাকায় নয়। মাসে মাসে কিংবা বছরে আয়কর দিতে হয়, ইনকাম ট্যাক্স। তারপর কোনো জিনিস যদি কেনা বেচা করো সেখানে ট্যাক্স দিতে হয়। তো ট্যাক্সের টাকাতে বিভিন্ন রকমের স্কিম যোজনাগুলো চলে, কোনো রাজনেতার বাড়ির টাকায় হয় না। এমন, তো এই ধরনের মন্তব্যগুলো বেআইনি, ঠিক আছে, অসাংবিধানিক। আর এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া দরকার। কারণ কারুর টাকায় ভারতীয় জনতা খায় না, কারুর টাকায় পড়ে না। ভারতীয় জনতা নিজের ট্যাক্সের টাকায় এই সুবিধাগুলো ভোগ করে।
এই আমরা বছর বছর এত ট্যাক্স দিই, সেই ট্যাক্সের টাকাগুলো কি করবে রাজনেতারা? বাড়িতে লুকিয়ে রাখবে না খরচা করবে? তো খরচা করে। তো যদি খরচা করে, তার মানে কি আমরা রাজনেতাদের টাকায় খাচ্ছি পড়ছি? ফালতু কথা নয়? হ্যাঁ। আর এই ধরনের মন্তব্য কে করছে? একজন মহিলা করছে। তো একটা মহিলার একটা গরিমা থাকে, তো সেই গরিমার খেয়াল করে তাকে বাজে কথা বলা যায় না, বাট তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ তো নেওয়া যায়, প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যায়, তাই তো? ভারতীয় সংবিধান তার প্রত্যেকটা নাগরিককে গরিমাময় জীবনের অধিকার দেয় আর্টিকেল 21 এর মাধ্যমে, অনুচ্ছেদ 21-এর মাধ্যমে। মানে কাউকে তুমি শারীরিকভাবে কিংবা কোনো মন্তব্য করে তার জীবনের যে গরিমা সেটাকে ক্ষয় করতে পারবে না, আর যদি করো তা সেটা মৌলিক অধিকারের উল্লঙ্ঘন হবে। ঠিক আছে? তো কারোর যদি মৌলিক অধিকারের হনন হয়, সে সোজা হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে যেতে পারে। আর গেলে এই মহিলাটা সঠিক উত্তর পেয়ে যেত যে কার টাকায় খাওয়া হয় আর কার টাকায় পড়া হয়, সব জ্ঞান বেরিয়ে যেত। ঠিক আছে? সব রাজনীতি করার ইচ্ছা বেরিয়ে যেত। ওকে? তো সংবিধান তার প্রত্যেকটা নাগরিককে গরিমাময় জীবনের অধিকার দেয়। তুমি কাউকে শারীরিকভাবে কাউকে কান ধরে উঠবাস করিয়ে দিলে, কারো গায়ে হাত দিয়ে দিলে, তো তার যে একটা গরিমা, জীবনের গরিমা, সেটা ক্ষয় হয়ে গেল। তার তুমি হনন করে দিলে, কিংবা মুখে কোনো বাজে ভাষা বলে দিলে, মন্তব্য করে দিলে, তার জীবনের গরিমাটা নষ্ট হচ্ছে। তো এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তো এর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া উচিত ছিল, বাট এখনো ঘুরে বেড়াচ্ছে। তো এই তো অবস্থা আমাদের দেশের। তো ওটাই বললাম, কোন একটা দল যদি ক্ষমতায় থাকে আর যদি সে কোনো একটা যোজনা নিয়ে আসে, সেটা জনকল্যাণের জন্য হয়, রাজনৈতিক হয় না। আর সেই কল্যাণের টাকাটা আমরা দিই, তুমি দাও আমি দিই, ট্যাক্সের মাধ্যমে। কোনো রাজনেতা দেয় না। ঠিক আছে? তো জনকল্যাণের জন্য হয়, রাজনীতির জন্য হয় না। তাহলে তার নামটা কেন অন্য সরকার ক্ষমতায় এসে চেঞ্জ করবে? কেন? ওয়াই? আর একবার করলে হয়, 5 বার করে নাম চেঞ্জ করছে। দেখো কি বলছে, যে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা SGSY কোন প্রকল্পে রূপান্তরিত হয়? তো এর নামটাকে চেঞ্জ করে দিল ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন। কি বললাম? ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, NRLM। তো সঠিক উত্তর হবে অপশন এ। ঠিক আছে? তো একবার নামটা চেঞ্জ করে এদের পেটটা ভরল না, নামটা চেঞ্জ করলো NRLM, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন। এতেও এদের পেট ভরল না, আবার এটাকে চেঞ্জ করে দিল। চেঞ্জ করে কি করলো? দীনদয়াল অন্তোদয় যোজনা। কি করলো? দীনদয়াল অন্তোদয় যোজনা। ঠিক আছে? তো দেখো, একই জিনিসের 3-3 বার নাম চেঞ্জ হয়ে গেল। তো আমাদের কাছে ফালতু সময় আছে। আমরা, তোমরা যারা পড়াশোনা করছো, তোমরা ফালতু লোক, তোমাদের কাছে অনেক ফালতু সময় আছে একই জিনিসকে বারবার পড়ার জন্য, তাই তো? আর এই রাজনেতাগুলো মহান লোক, এরা নিজেদের মহান নোংরা রাজনীতি করে যাবে এই বারবার চেঞ্জ করে করে। আর আমরা জনতা ওগুলোকে দেখবো হাঁ করে। লক্ষ্মীর ভান্ডার নাম চেঞ্জ করে দিল অন্নপূর্ণা ভান্ডার, সেম জিনিস নামটা চেঞ্জ করে দিল। এটা তো একটা এক্সাম্পল দিলাম, এরকম হাজারটা এক্সাম্পল পড়ে আছে। আর দেখো তোমাদের চোখের সামনেও আছে SGSY, NRLM, দীনদয়াল অন্তোদয় যোজনা। তো নিচে একটুখানি জায়গা ছেড়ে দেবে, যদি ভাবছো যে 5 বছর সরকারি চাকরির প্রস্তুতি নেবে, তো নিচে অল্প জায়গা ছাড়বে। বলা যায় না আবার সরকার চেঞ্জ হবে, নাম চেঞ্জ করে দেবে হরিদাস পাল যোজনা। ঠিক আছে? তো অল্প জায়গা ছেড়ে রাখবে। ওকে? তো এটাই হচ্ছে আমাদের ভারতের নোংরা রাজনীতি। আগে বাড়ছে। নেক্সট হচ্ছে ইন্দিরা আবাস যোজনা, IAY এর বর্তমান নাম কি? IAY, ইন্দিরা আবাস যোজনা। তো এর বর্তমান নাম জানতে চাইছে। তো বর্তমানে সরকার আলাদা, তো নামটাও আলাদা হবে, তাই তো? ওটাই তো বললাম এতক্ষণ ধরে। তো ইন্দিরা, বুঝতেই পারছো, ইন্দিরা গান্ধীর নামে রাখা হয়েছে। আর ইন্দিরা গান্ধী কংগ্রেসের নেতা। তো যতদিন কংগ্রেসের সরকার ছিল, ততদিন কংগ্রেসের নেতাদের নামে কিংবা দলের নামে বিভিন্ন প্রকল্প এসছে। তো প্রশ্নটা এটাই, যে প্রকল্পটা জনগণের জন্য হয়, জনস্বার্থের জন্য হয়, সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায়ের জন্য হয়। তো সেই প্রকল্পের নামটা কোনো ব্যক্তির নামে বা কোনো দলের নামে কেন হবে, বা সেই দলের হিতে কেন হবে?
দেশটা কি কারোর একার নাকি? কারোর বাপের সম্পত্তি নাকি দেশটা? আর আমরা এই যে 141 কোটি আছি, বেড়ে গেছে। তো এতজন কি করতে এসছে? ঘাস ছিঁড়তে এসছে, ঝক মারতে এসছে, এদের নয়? তো কারো নামে কেন হবে? আর নামে হলেই ব্যাস অন্য দল অন্য সরকার এলে পাল্টাবে। তাদের সেখানে রাজনৈতিক স্বার্থ আছে, আর সেই স্বার্থটাকে চরিতার্থ করার জন্য নাম কেন? এরা সবকিছু বদলে দেবে। তো যতদিন কংগ্রেসের সরকার ছিল ততদিন IAY ছিল। এখন কি ওটাই জানতে চাইছে? বলো। 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। কি হবে? অপশন এ PMAY গ্রামীণ বা PMAYG, জি ফর গ্রামীণ। অপশন বি PMAY শহুরে। অপশন সি NRLM, না অপশন ডি NSAP। এই রাজনেতাগুলো ভাবে যে আমাদের কাছে তোমাদের কাছে অনেক সময় আছে, অনেক ফালতু সময় আছে, কারণ আমরা ফালতু লোক, তোমরাও ফালতু লোক, এটাই ভাবে। আর কাজের লোক হচ্ছে রাজনেতাগুলো। ওই জন্য বারবার প্রকল্পের নাম চেঞ্জ করবে। একটা দল আসবে, একটা প্রকল্প ঘোষণা করবে, তারপর সেই দলটা চলে গেলে অন্য দল এসে তার নামটা চেঞ্জ করে দেবে। মানে যখন একবার প্রথমবার নামটা রাখবে তখন আমরা একবার খাটবো, তোমরা একবার খাটবে। আবার নাম চেঞ্জ করে দিলে সেই সেম জিনিসটার জন্য আবার আমরা খাটবো, তোমরা খাটবে। মানে বারবার একটা জিনিসের জন্য খেটে যাব। মানে আমাদের কাছে অনেক ফালতু সময় আছে, কারণ আমরা অনেক ফালতু লোক, তাই তো? ওটাই ভাবে। আর এরা মহান লোক এই ধরনের নোংরা রাজনীতি করে যাবে। তো মামার বাড়ির আবদার কি বলবে তাছাড়া? তো কি হবে? অপশন এ PMAY গ্রামীণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। তো 2016 সালে কি করা হয়? ইন্দিরা আবাস যোজনার নাম পরিবর্তন করে PMAYG করে দেওয়া হয়। এবার টাইমটাকে ভালো করে দেখো। কেন বলছি আমি? 2014 সালে সরকার বদলায়, এটা আমরা সবাই জানি। আর ঠিক 2 বছর পর নামটা চেঞ্জ করে দেয়। আর একটার না হাজারটার হাজারটার নাম চেঞ্জ করে বসে আছে। আর যারা ওয়ানডে এক্সাম দেবে তাদের অতটা সমস্যা হবে না, নামটা পড়লি হয়ে যাবে। যারা সিভিল সার্ভিস দেবে না তাদের জীবনটা জহন্নুম হয়ে গেছে, এত কিছু ঘেঁটে রেখে দিয়েছে। তো অপশন এ PMAYG হয়ে যাবে, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে NRLM এর বর্তমান নাম কি? একটু আগেই বললাম যে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, SGSY, স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা। এই প্রকল্পের নাম চেঞ্জ করে কি করলো? NRLM করে দিল। তো ঠিক আছে, একবার চেঞ্জ করলো, কিন্তু এতেও তাদের পেট ভরল না, আবার এটাকে চেঞ্জ করে দিল। দিয়ে কি করলো? দীনদয়াল অন্তোদয় যোজনা করে দিল। ঠিক আছে? তো এমনি এমনি বলছি না, সাধে বলছি না। এদের এই কাণ্ডগুলো দেখে না ভেতরটা জ্বলে যায়। ওকে, এদের একবারে পোষাচ্ছে না, একটা জিনিসকে 5 বার করে চেঞ্জ করছে। আর আমাদের কাছে অনেক ফালতু সময় আছে, আমরা একই জিনিসটাকে 5 বার পড়ে যাব। তাই তো? দেখতেই পাচ্ছ, চোখের সামনে আছে। আমি কি আর বানিয়ে বানিয়ে বলছি? সব চোখের সামনে আছে। একবার চেঞ্জ করলো, আবার চেঞ্জ করছে, এটা আবার চেঞ্জ হবে, চাপ নিও না। এই তামাশা বন্ধ হবে না। আগে বাড়ছি। নেক্সট হচ্ছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ কত সালে চালু হয়? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি। স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ কত সালে চালু হয়? তো গান্ধী জয়ন্তীতে 2 অক্টোবর 2014 সালে এটা শুরু হয়েছিল। তো অপশন বি হবে সঠিক উত্তর। আর এর মূল লক্ষ্য কি ছিল? তো খোলা মলত্যাগ বন্ধ করা। ওই যেখানে সেখানে ওপেনে হেগে দেয়, তো খোলা মলত্যাগটা বন্ধ করা। লক্ষ্যটা লিখে নাও। এর মূল লক্ষ্য ছিল খোলা মলত্যাগ মুক্ত ভারত গড়া। ঠিক আছে, খোলা মলত্যাগ মুক্ত ভারত গড়া। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্যম স্তর কোনটি? মাঝখানের স্তর কোনটা, মধ্যম স্তর কোনটা? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। কি থাকে? গ্রাম থাকে, তারপর ব্লক থাকে,
আর তারপর জেলা থাকে, তাই তো? তো মধ্যম স্তরে, এই ব্লক স্তরে কি থাকে? গ্রাম স্তরে কি থাকে? গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত। জেলা স্তরে জেলা পরিষদ। আর ব্লক স্তরে কি থাকে? তো পঞ্চায়েত সমিতি থাকে। পঞ্চায়েত সমিতি। তো কি হবে মধ্যম স্তরে? পঞ্চায়েত সমিতি। অপশন বি মাথায় থাকবে। আগে বাড়ছে। নেক্সট হচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে পশ্চিমবঙ্গে কি বলা হয়? তো কি বলা হয়? গ্রাম পঞ্চায়েতের প্রধানকে পশ্চিমবঙ্গে প্রধানই বলা হয়, ঠিক আছে? আর এই সরপঞ্চ বা মুখিয়া অন্যান্য রাজ্যে বলা হয়। মাথায় থাকবে। তাহলে চোর কাকে বলা হয়? ত্রিপল চুরি করে নিচ্ছে, ত্রাণ সামগ্রী চুরি করে নিচ্ছে, এমনকি মহিলাদের জন্য যেগুলো এসেছিল বিতরণ করার জন্য সায়া শাড়ি সব চুরি করে নিচ্ছে। হ্যাঁ, সায়া শাড়ি চুরি করার জিনিস, ত্রিপল চুরি করার জিনিস, কিচ্ছু ছাড়ছে না। তাহলে চোরটা কাকে বলা হয়? বিগ কোয়েশ্চেন। বলো। এই আমাদের ভারতের জনসংখ্যা যতদিন না পর্যন্ত 100%, ওই 99% না, কেমন, ওই 99% বলে 1% রোগ জীবাণু রেখে দিলে অমনি করে চলবে না। 100% একদম রুট লেভেল থেকে যতদিন না পর্যন্ত অ্যাওয়্যার হচ্ছে, শিক্ষিত হচ্ছে, ততদিন পর্যন্ত এই ধরনের নোংরামোগুলো চলতে থাকবে। আমি ভারত ছাড়া, ভারত, এই পাকিস্তান, বাংলাদেশ, এগুলো ছাড় অন্য কোথাও, আমেরিকা হোক, ইউরোপ হোক, অস্ট্রেলিয়া হোক, ইসরায়েল হোক, কোথাও দেখতে পাবে না। আমেরিকাতে প্রত্যেক 4 বছর অন্তর অন্তর তাতে যত ভালোই নেতা হোক চেঞ্জ করে দেবে। ট্রাম্প ছিল, ট্রাম্পকে সরিয়ে বাইডেনকে আনলো, বাইডেনকে সরিয়ে আবার ট্রাম্পকে আনলো। তো ট্রাম্পকে যদি আনারে ছিল তাহলে বাইডেনকে কেন ঢুকাতে গেলি? টানা রাখতে পারতিস, বাট রাখেনি। জানে টানা ক্ষমতায় থাকলে না শিং বেরিয়ে আসে, শিং। নিজেকে ডিকটেটর ভাবতে শুরু করে দেয়। এটা শিক্ষিত লোকরা জানে। বাট আমাদের এখানে 500 গ্রাম কাউকে চাল দিয়ে দাও, ব্যাস বিক্রি হয়ে যাবে। সরকারি চাকরি করে, সরকারি চাকরি করে বলে দিল বাসে ভাড়া লাগবে না মহিলাদের। সরকারি চাকরি করে মাস গেলে 60,000 70,000 টাকা মাইনে পায়, সে কেন ফ্রি সুবিধাটা নেবে? তো আমাদের দেশে না এই বিবেক বোধটা কম আছে। শিক্ষাটাও শিক্ষার মতো নেই। কিরকম একটা অশিক্ষা। তুমি এম্পাওয়ার, তুমি মাস গেলে 60,000 পাচ্ছ, 70,000 পাচ্ছ, ঠিক আছে, ফ্রি দিয়েছে নাও। বাট তোমার কাছে যদি অপশন থাকে ফাঁকা বাসে যাওয়ার, তাহলে তুমি ভিড় বাসে কেন চাপতে যাবে? পুরো ভিড় বাস খাচাখাচ ভরে আছে, তাও চাপবে কেন? ফ্রি। আর কি করে ম্যাডাম? চাকরি করে। গায়ে লাগলে লাগুক, ঠিক আছে, সত্যিটা বলছি, গায়ে লাগলে লাগতে পারে, লাগুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। তো এটা হচ্ছে আমাদের দেশের মেন্টালিটি। আর ওটাই ইউরোপ আমেরিকাতে শিক্ষিত। তারা চাইলে ট্রাম্পকে টানা রাখতে পারতো, রাখেনি, বাইডেনকে আনলো, তারপরে আবার ট্রাম্পকে রিপিট করছে, কারণ জানে টানা রাখলে সিং বেরিয়ে আসবে। আর আমাদের ভারতে কি হয়? ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা 40 বছর একটা দলকে পুষলাম, তারপর আরো 15 বছর অন্য একটা দলকে পুষলাম, আবার জানি না কি হবে, ঠিক আছে? তো এইভাবেই চলছে 40 বছর। কি মানে হয়? 5 বছর আছে, থাক, তারপরে তাকে চেঞ্জ করো, তাতে সে যতই ভালো হোক। দুধ গঙ্গা জল দিয়ে যদি ধোয়াও হয় না, তাকে নামাও, তাকে আবার 5 বছর পর সুযোগ দেব। এই জিনিসটা কবে আসবে ভারতীয়দের মাথায়? হ্যাঁ, আমরা যাকে পুষি তাকে পুষতেই থাকে, তাতে সে যত বড়ই চোর হোক, ডাকাত হোক, চল। তো এরকম যদি মেন্টালিটি হয়, তো চুরি করবে না, লুটবে না, দিয়ে বলে বেড়াই এ খারাপ ও খারাপ। আগে নিজেকে দেখো হে। गालिब हम उम्र भर बस यही खता करते रहे, धूल चेहरे पर थी और हम आईना साफ करते रहे। ধুলোটা চেহারায় আছে আর আয়নাটাকে পরিষ্কার করে বেড়াচ্ছে। তো কি করে হবে? তো বিরোধিতা করা এক জিনিস, আর নিজের অন্তরাত্মায়
একবার ঝেঁকে দেখা, তাকিয়ে দেখাটা এক জিনিস, তো দেখতে হয় আমরা করছিটা কি। ঠিক আছে, ফিরি দিলি ব্যাস, ফিরির মালায় চাটতে ছুট মেরে দিই, যে চল 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 লুটি। তো এই তো মেন্টালিটি। আর এই মেন্টালিটির জন্যই মুসলিম শাসন হয়েছে ভারতে এত বছর। 200 বছর ব্রিটিশদের শাসন হয়েছে। বাদ দাও না, 400 বছর ইন্ডো গ্রিক, শক, পহল্লব, কুষাণ পড়েছ? গরু চড়াতে এসেছিল, ভেড়া ভেড়া, চারণ ভূমির খোঁজে ভারতে এসে ভারতে শাসন করে দিয়ে চলে গেল। এটা আজ থেকে না, এটা ভারতীয়দের রক্তে, প্রবলেমটা আজ থেকে না, ইতিহাস থেকে। অনেক প্রাচীন, অনেক পুরনো রোগ এটা আমাদের। যাকে একবার মাথায় চাপিয়ে নেবো তাকে ব্যাস 40 বছর অবধি, 15 বছর অবধি মাথায় চাপিয়ে রাখবো। আরে ভাই নামা, চোখের সামনে দেখতে পাচ্ছিস চুরি হচ্ছে, নামা। হ্যাঁ, তো ওখানেই প্রবলেম। কোনো রাজনৈতিক দল ভালো বা খারাপের প্রসঙ্গে যাব না, আমরা দেখব 5 বছরের বেশি যাতে কেউ না থাকে। ওয়েলকাম, এসো 5 বছর থাকো, তোমার কাজ দেখি। ঠিক আছে, তুমি ভালো কাজ করেছো, ফটো ফটো 5 বছর পর আসবে, অন্য দলকে সুযোগ দেবো, আবার তাকে 5 বছর পর সরাবো, আবার অন্য কাউকে দেবো। ঠিক আছে, তোমার যদি বর্তমানে কোনো একটা দলকে ভালো লাগে, ঠিক আছে, ভালোবাসো, চুমু খাও, চাপ নেই। তার 5 বছর হয়ে গেলে তাকে আসতে দাও, তারপর অন্য কেউ আসবে, আবার 5 বছর পর তাকে ঘুরিয়ে আনো, ভালোবাসো, যত্ন করো, আদর করো, চুমু খাও, সবকিছু করো। বাট টানা না, টানা দিলে শিং বেরিয়ে আসবে, নিজেকে বাপ ভাবতে শুরু করবে। আর আমরা আমাদের প্রতিনিধি চয়ন করে পাঠাই, আমাদের বাপ না। ঠিক আছে, আমাদের বাপ চয়ন করে পাঠাই না, আমরা আমাদের প্রতিনিধি চয়ন করে পাঠাই, আমাদের জন্য কাজ করার জন্য পাঠাই। ঠিক আছে, এই লুটমার করার জন্য পাঠাই না। তো এটা কবে বুঝবে? তো ওই জন্যই বললাম, তাহলে চোরটা কাকে বলে? কম্বল ছেড়ে দিচ্ছে, ত্রাণ সামগ্রী ছেড়ে দিচ্ছে, মেয়েদের শাড়ি, সায়া, ব্লাউজ সব ছেড়ে দিচ্ছে। যেগুলো জনকল্যাণের জন্য এসছে তুমি দাও, আবন্টন করো, সেগুলো রেখে কি করবে? হ্যাঁ, তো ওটাই, চোরটা কাকে বলে ভেবে দেখবে, যেটা বললাম। আগে বাড়ছি। নেক্সট হচ্ছে, পঞ্চায়েত সমিতির প্রধানকে পশ্চিমবঙ্গে কি বলা হয়? বলো, 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। তো একটু আগে কি বললাম? গ্রাম স্তর হয়, তারপর ব্লক আর জেলা স্তর, তাই তো? গ্রাম স্তরে কি থাকে? গ্রাম পঞ্চায়েত। ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি। আর জেলা স্তরে জেলা পরিষদ। এই টেবিলটা যেন মাথায় ঢুকে যায়, বারবার বলছি, বারবার লিখছি। ঠিক আছে, তো দেখো, গ্রাম স্তরে মানে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলা হয়? একটু আগেই দেখলাম, প্রধান বলা হয়। ওকে, পঞ্চায়েত সমিতি এটা কি মধ্যম স্তর? তো পঞ্চায়েত সমিতির প্রধানকে কি বলা হয়? সভাপতি বলা হয়, সভাপতি। আর জেলা পরিষদের প্রধানকে সভাধিপতি বলা হয়, সভাধিপতি। তো কোয়েশ্চেনের ডিমান্ড কি? পঞ্চায়েত সমিতির প্রধানকে কি বলা হয়? তো কি হবে? সভাপতি। কোথায় আছে? অপশন সি, সভাপতি। আর সভাধিপতি জেলা পরিষদের প্রধানকে বলা হয়। মাথায় থাকবে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে, জেলা পরিষদের প্রধানকে পশ্চিমবঙ্গে কি বলা হয়? তো এক্ষুনি বোঝালাম, এই যে জেলা পরিষদের প্রধানকে পশ্চিমবঙ্গে সভাধিপতি বলা হয়। তো কি হবে? অপশন সি, সভাধিপতি। ঠিক আছে, আর এর যে সহকারী থাকে, সভাধিপতির সহকারীকে কি বলা হয়? সহকারী সভাধিপতি বলা হয়। ঠিক আছে, সহকারী সভাধিপতি বলা হয়। সভাধিপতির সহকারীকে সহকারী সভাধিপতি বলা হয়। মাথায় থাকবে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে, পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য ন্যূনতম কত শতাংশ আসন সংরক্ষিত? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য ন্যূনতম কত শতাংশ আসন সংরক্ষিত? আর যদি আরো একটা কোয়েশ্চেন লিখি, যে পশ্চিমবঙ্গে
পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য ন্যূনতম কত শতাংশ আসন সংরক্ষিত? বলো কি হবে? এটা ইম্পর্টেন্ট, কেমন? তো দেখো, ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য ন্যূনতম ৩৩% আসন সংরক্ষিত করা হয়। তো ৩৩% হবে সঠিক উত্তর, অপশন সি। এবার যদি বলা হয় পশ্চিমবঙ্গে, তো দেখো, পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটা রাজ্যে মহিলাদের জন্য ৫০% আসন সংরক্ষিত। তো পশ্চিমবঙ্গ পঞ্চায়েতে বললে ৫০% হবে। আর এমনি যদি বলে পঞ্চায়েত নির্বাচনে, তো কি হবে? ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে মহিলাদের জন্য ন্যূনতম ৩৩% আসন সংরক্ষিত করা হয়েছে। তো অপশন সি হবে। তো মাথায় রাখবে দুটোকে, ভুলিও না। ওকে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে, ভারতে পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? বলো। 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। ভারতে পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? অপশন এ 1947, অপশন বি 1950, অপশন সি 1951, না অপশন ডি 1952? কি হবে? তো 15 মার্চ 1950। 15 মার্চ 1950 সালে ভারতে পরিকল্পনা কমিশন গঠিত হয়। তো অপশন বি হবে সঠিক উত্তর, 1950। আর এর স্থানে 2015 সালে কি আসে? নীতি আয়োগ আসে। তো এটা বর্তমানে নেই, বর্তমানে নীতি আয়োগ রয়েছে, নীতি আয়োগ। তো বুঝতেই পারছো, 2014-তে সরকার পরিবর্তন, আর 15-তে পরিকল্পনা মিশনের জায়গায় চলে এলো নীতি আয়োগ। তো যেটা বলছিলাম ওই জিনিসটাই, সেম কাজ। এবার কিছু জনা বলবে যে প্রশাসনিক সুবিধা বেহতর করার জন্য এটা আনা হয়েছিল। তো ভাই, 14-তে গ্যাস সিলিন্ডার 400 ছিল, এখন 1000 পার করে গেছে। প্রশাসনিক সুবিধা কি মস্ত! ওহ, দিল খুশ হয়ে যাচ্ছে। পেট্রোল 70 টাকা ছিল, 100 পার। গুড গভর্নেন্স, স্মার্ট গভর্নেন্স। তো কোন এলাকার মাল ফোঁকো? কলকের মধ্যে ভরে ফোঁকো না সিগারেটের মধ্যে কেটে কেটে ভরে ফোঁকো? কোন এলাকার? তো মাল ফুঁকে থাকলে এগুলো দেখতে পাবে না। ঠিক আছে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে, নীতি আয়োগ কত সালে গঠিত হয়? এক্ষুনি বললাম 2015 সালে, তাই তো? তো 1 জানুয়ারি 2015 সালে নীতি আয়োগের গঠন হয়। নীতি, NITI, নীতি আয়োগ। আর এর ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। তো ট্রান্সফরমেশন তো হয়েছে। হোয়াট আর ট্রান্সফরমেশন ম্যান! 400 টাকার গ্যাস 1000-এর হয়ে গেছে। তো এটাকে ট্রান্সফরমেশন বলবে না তো কোনটাকে বলবে? 70 টাকার পেট্রোল, 70-75-এর পেট্রোল 100 ক্রস করে গেছে। এবার বলছে নাকি আখের রস মেশাবে, ইথানল ব্লেন্ডিং। তো যে ইথানলটা 40 টাকা লিটার, সেটা আমাদেরকে 80 বা 85 টাকা লিটারে বেচবে। তো এটা যদি ট্রান্সফরমেশন না হয় তাহলে কাকে বলবে? তো হচ্ছে তো বটে। শাবাশ, ভেরি গুড, কিপ ইট আপ। ওকে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন খাতে গুরুত্ব দেয়? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন খাতে গুরুত্ব দেয়? অপশন এ শিল্প, অপশন বি কৃষি ও সেচ, অপশন সি পরিবহন, অপশন ডি শিক্ষা? তো শিক্ষা গুরুত্ব তো আজও পায়নি, ওই বড় বড় বাখান দিয়ে দিলে হয়ে যায় না। শিক্ষা গুরুত্ব যদি পেত তো আজকে এরকম ধ্রুবীকরণ হতো না, পোলারাইজেশন হতো না। ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়ামের, বাংলা মিডিয়াম, হিন্দি মিডিয়াম, তামিল মিডিয়াম, তেলেগু মিডিয়াম, ঠিক আছে? ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েরা এগিয়ে, এরা পিছিয়ে। এই যে ধ্রুবীকরণ, দূরত্ব, এটা শিক্ষায় গুরুত্ব দিলে হতো না। আর চায় না তো। কি বললাম যে আমেরিকার লোকরা 100% শিক্ষিত, তাই তারা 4 বছরের বেশি কাউকে রাখে না। ভারতের লোকরাও হয়ে গেলে রাখবে না। তো চাইবে হোক, তো এরা নিজেরাই চায় না।
খাল কেটে কুমির আবার কে ডাকতে চায়? কমন সেন্স, ইউজ ইট। ঠিক আছে, তো এটা এদের চাল। এরা চায় যে ভারতীয়দের বেশিরভাগ জনসংখ্যা অশিক্ষিততা। এই আজকে দেখো না, শিক্ষার পরিমাণটা বাড়ছে, সোশ্যাল মিডিয়া আছে, তো যাকে তাকে ধরে যে কেউ এক্সপোজ করে দিচ্ছে, নিয়ে চলে আসছে, কথা বলছে, বিরোধ করছে। তো শিক্ষা যত বাড়বে এদের অস্তিত্ব তত সংকটে আসবে। তো এরাই চায় না যে শিক্ষিত হোক, ওই জন্য এই এত ডিস্টেন্স, এত ধ্রুবীকরণ। বুঝতে পেরেছো? তো বলো এর আনসার কি হবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কৃষি ও সেচ। দেখো, ভারতের প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা 1951 থেকে 1956 পর্যন্ত ছিল। ঠিক আছে, আর এটাকে হ্যারড ডোমার মডেল বলা হয়। কি বলা হয়? হ্যারড ডোমার মডেল। মাথায় থাকবে। আর এটাতে কৃষি ও সেচের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে সবুজ বিপ্লব ভারতে কোন দশকে সংঘটিত হয়? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। আর এটা আশা করি জানবে সবাই। কি হবে? সবুজ বিপ্লব ভারতে কোন দশকে সংঘটিত হয়? 1950-এর দশকে, 1960-এর দশকে, 1970-এর দশকে, না 1980-র দশকে? দেখো, ভারতে সবুজ বিপ্লব 1960-এর দশকে সংঘটিত হয়েছিল। আর এর উদ্দেশ্য কি ছিল? লক্ষ্য, এর লক্ষ্য ছিল উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করা। হাই ইয়েল্ডিং ভ্যারাইটির যে সিড ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করা। আর ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? জনক বলা হয় এম এস স্বামীনাথনকে। এম এস স্বামীনাথনকে। ঠিক আছে, মাথায় থাকবে। তো ভারতে সবুজ বিপ্লবের জনক কে ছিলেন? এম এস স্বামীনাথন। আর এর যে উদ্দেশ্য বা লক্ষ্য কি ছিল? তো হাই ইয়েল্ডিং ভ্যারাইটির যে সিড বা উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করা। ঠিক আছে, আর এটা 1960-এর দশকে শুরু হয়েছিল। ঠিক আছে, আগে বাড়ি, চলো। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।